ক্লাস 10-এর বাংলা ক্লাসে আজকে আমরা আগের দিন যে বাংলা প্রবন্ধটা শুরু করেছিলাম, বাংলা ভাষায় বিজ্ঞান, রাজশেখর বসুর লেখা এই প্রবন্ধটার পরবর্তী অংশ আমরা পড়তে চলেছি। আগের দিন বলেছিলাম যেমন, আজকেও সেই কথাটা মনে করিয়ে দেবো যে প্রবন্ধ রচনা যেহেতু বহুদিন পূর্বে হয়েছিল, তাই তখনকার পরিপ্রেক্ষিতেই আমরা প্রবন্ধটিকে বিচার করব। আজকে কিন্তু এই প্রবন্ধটির প্রাসঙ্গিকতা খুব একটা বেশি নেই। আগের দিন আমরা যা পড়েছিলাম তার মূল বক্তব্য ছিল যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা বা বিজ্ঞানের যে প্রবন্ধ বা সন্দর্ভগুলো লেখা হচ্ছে বা বইগুলো লেখা হচ্ছে, তাদের পাঠককুল, সেই বই জিনিসগুলোর পাঠক কারা, মূলত কারা। আমরা তখন দেখেছিলাম যে লেখক তাদেরকে দুভাগে ভাগ করেছেন। সেটা নিশ্চয়ই তোমরা আগের দিনের ক্লাসটায় বুঝেছো। আজকে আমরা তার পরের অংশ পড়ব। আজকে এই প্রবন্ধের বাকি অংশ পড়তে গিয়ে আমরা যেটা দেখব যে বাকি অংশে লেখকের মূল বক্তব্য হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান রচনা তথা চর্চায় কি কি ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছিল এবং প্রত্যেকটি ক্ষেত্রে লেখক সম্ভাব্য যে সমাধান হতে পারে সেই বাধাগুলো প্রতিকার কিভাবে করা যেতে পারে তৎকালীন পরিপ্রেক্ষিতে তার একটা উপায় লেখক বলেছেন। শুধু সমস্যা বলেই কিন্তু লেখক ক্ষান্ত হননি। এবার আমরা টেক্সটে চলে যাচ্ছি। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই। প্রথম বাধা যেটা লেখক অনুভব করেছেন, খুঁজে পেয়েছেন, সেটা হচ্ছে বাংলায় ইংরাজির পারিভাষিক শব্দ খুব একটা বেশি তৈরি হয়নি। ধরো প্রত্যেক ইংরেজি, যখন আমরা বাংলায় যখন বিজ্ঞানটা পড়ছি, ইংরেজিতে পড়া যে কোনো টার্মগুলোকে বাংলায় করা হয়। যেমন ধরো তোমরা ইংরেজিতে পড়েছো নার্ভাস সিস্টেম, বাংলাতে সেটাকে পড়তে গিয়ে পড়ছো স্নায়ুতন্ত্র। এই যে নার্ভাস সিস্টেম, এটারই পরিভাষা হচ্ছে স্নায়ুতন্ত্র। কিন্তু সেই যুগে লেখক খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে বাংলায় এরকম সমস্ত ইংরাজি সায়েন্সের টার্মসগুলোকে বাংলায় করা সম্ভব হচ্ছে না, কারণ নেই, তখনও পর্যন্ত তৈরিই হয়নি পারিভাষিক শব্দ। অনেক বৎসর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন। এক্ষেত্রে লেখক স্মরণ করেছেন যে বেশ কিছু বছর আগে বঙ্গীয় সাহিত্য পরিষদ তাদের সঙ্গে কিছু বিদ্যোৎসাহী, অর্থাৎ বিদ্যায় যারা বিশেষভাবে উৎসাহী বা শিক্ষাবিদ, তারা নানা বিষয়ের পরিভাষা রচনা করার কাজে হাত দিয়েছিলেন। এই যে ব্যবস্থাপনা, তাহলে সেটা ফলপ্রসূ হয়নি। তাই জন্যই বহু বছর পূর্বে লেখক দেখছেন যে বিজ্ঞানের পরিভাষাগুলো ঠিকভাবে বাংলায় আমরা পাচ্ছি না। তাহলে তাদের যে কাজ, তাদের যে উদ্যোগ, তাতে কিছু ত্রুটি ছিল। কি ত্রুটি ছিল? এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন। তার ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি। যেহেতু তারা একত্র বসে একটা কমিটি বা একটা মিটিংয়ের মাধ্যমে পরিভাষাগুলো তৈরি করেননি, একটাই শব্দের বিভিন্ন রকম বাংলা পরিভাষা রচিত হয়ে গেছে। এক একজন তার মতো করে পরিভাষা রচনা করেছেন। এর ফলে কি হয়েছে? একই ইংরেজি সংজ্ঞার একটা ইংরেজি শব্দের বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়ে গেছে। প্রতিশব্দ মানে আমি বলতে পারি যে সিনোনিম, একই অর্থের অন্য শব্দ। ইংরেজিতে যে শব্দটার বাংলা আমি করতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে অনেকগুলো বাংলা শব্দ আমি পাচ্ছি, কোনটা প্রয়োগ করব, এক্ষেত্রে আমার সেই দ্বিধা দেখা দিচ্ছে। ফলে খুব অসুবিধা হচ্ছে। 1936 সালে এই প্রতিকার করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, একটা সমিতি তৈরি করা হলো যাদের কাজই হচ্ছে পরিভাষা তৈরি করা। তাতে কারা ছিলেন? বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক থাকতেই হবে, কারণ বিজ্ঞানের পরিভাষা রচিত হচ্ছে। ভাষাতত্ত্বজ্ঞ, ভাষা যারা জানেন, ভাষা তত্ত্ব যারা জানেন, অর্থাৎ ভাষার বিভিন্ন দিক সম্পর্কে যারা জানেন, তাদেরকে থাকতে হবে, কারণ কাজটা মূলত ভাষান্তর করা। এছাড়া ছিলেন সংস্কৃতজ্ঞ পণ্ডিত, কারণ আমরা জানি, আগে আমরা পড়েছি যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ভাষা। কোনো শব্দ তৈরি করতে গেলে আমাদের সংস্কৃত ভাষা কিন্তু নিজের শব্দভাণ্ডার থেকেই শব্দটাকে তৈরি করে নেয়। কাজে এখানে সংস্কৃতজ্ঞ পণ্ডিত দরকার,
কারণ নতুন শব্দ তৈরি করতে হতে পারে। এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন, কারণ লেখকদের ইম্যাজিনেশন বা কল্পনা শক্তি খুব প্রয়োজন ছিল এই ক্ষেত্রে। তাহলে কারা কারা ছিলেন এই সমিতিতে, যে সমিতি পরিভাষা রচনা করার কাজে ছিল? বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। আগে যেটা একযোগে কাজটা হয়নি, যেটা ছিল সেই বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে বিদ্যোৎসাহী লেখকরা মিলিত হয়ে যে কাজটা করেছিলেন, তার ত্রুটিটাই ছিল এখানে। কাজেই এবারে কাজটা একযোগে হলো, ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে, সম্পূর্ণ না হলেও অনেকটাই বেশি সফল হয়েছে বলে লেখক মনে করছেন। প্রথম বাধাটা তাহলে লেখক বলছেন যে অনেকাংশে অতিক্রম করা ধীরে ধীরে সম্ভবপর হচ্ছে। এবার এই পরিভাষা রচনা করতে গেলে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন সমিতির সদস্যরা? পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। কি, কেন অধিকতর সফল এবং সম্পূর্ণ সফল হলো না কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি? এটার কারণ হচ্ছে অনেকে মিলে কাজটা করতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়। যে এই সংকলন বলতে একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে পরিভাষাগুলো লিপিবদ্ধ আছে, ইংরেজি শব্দ এবং তার বাংলাটা। এটা ডিকশনারি নয়, এটা সায়েন্সের মতো, সায়েন্সের শব্দগুলো নিয়ে একটা পরিভাষার ডিকশনারি বলতে পারো। এতে যে শব্দগুলো সংকলিত হয়েছে, সায়েন্সের চর্চা বা বিজ্ঞানের চর্চা করতে গিয়ে দেখা যাচ্ছে যে পরিভাষার সংখ্যা পর্যাপ্ত নয়, আরও বেশি পরিভাষা দরকার হচ্ছে, আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। কাজেই এটা একটা অসুবিধা। কিন্তু দরকার মতো বাংলা শব্দ যদি পাওয়া না যায়, তাহলে কি বিজ্ঞান নিয়ে লেখাটা বন্ধ থাকবে? কিন্তু দরকার মতো বাংলা শব্দ যদি এই সংকলনে আমি খুঁজে না পাই, পাওয়া না গেলে কি বৈজ্ঞানিক রচনা চলতে পারে? লেখকের উত্তর কি দিচ্ছেন? যতদিন উপযুক্ত ও প্রামাণিক অর্থাৎ একেবারে যেটা গ্রহণযোগ্য, সবাই মিলে যেটা গ্রহণ করতে পারে, প্রামাণিক প্রতিশব্দ রচিত হচ্ছে, বাংলা ইংরেজি থেকে বাংলা প্রতিশব্দ যতদিন না পর্যাপ্ত পরিমাণে আমরা পাচ্ছি, ততদিন ধরো কোনো ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ ওই সংকলনের মধ্যে নেই, তাহলে কি ওই শব্দটা আমি লেখায় ব্যবহার করতে পারবো না? বিজ্ঞান সংক্রান্ত লেখায় লেখক বিধান দিচ্ছেন যে না, ততদিন ইংরেজি শব্দটাই বাংলা বানানে চালানো ভালো। খুব উৎকট কিছু পরিভাষা নিজের মাথা থেকে না বের করে লিখে সেই জায়গায় ওই ইংরেজি শব্দটাকেই বাংলা বানানে লিখে দেওয়া যেতে পারে। যেমন অক্সিজেনটার বাংলা কিছু যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে অক্সিজেনই লিখতে হবে, কয় দন্তের শয় হর্ষই বর্গীর জয় একার দন্তের নয়, এভাবে লেখা যেতে পারে। শব্দটা ইংরাজি কিন্তু লেখা হচ্ছে বাংলাতেই। বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। কিছু কিছু শব্দ পরিভাষা তৈরি করেছেন বটে, তবে অনেক শব্দ এমন আছে যেগুলোকে জোর করে, গায়ের জোরে কোনো বাংলা করতে যাওয়াটা খুব হাস্যকর হবে বলে ইংরেজি শব্দটাই বজায় রেখেছেন। তারা বিধান দিয়েছেন, বিধান মানে তারা একটা ঘোষণা বা একটা রায় দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। অর্থাৎ নতুন নতুন যে আবিষ্কারগুলো ক্রমাগত আসতে থাকছে বিজ্ঞানের ক্ষেত্রে, সেই রাসায়নিক বস্তুগুলির নতুন নামকরণ বাংলায় হবে কি হবে না সে দেখা যাবে পরে, কিন্তু যতদিন না কোনো বাংলা পরিভাষা শব্দ, প্রামাণিক বাংলা পরিভাষার শব্দ আমরা পাচ্ছি, ততদিন যে ইংরেজি শব্দটা নামকরণটা হয়েছে ওই বস্তুটার, ওই রাসায়নিক বস্তুটার যে ইংরেজি নাম দেওয়া হয়েছে, সেই ইংরেজি নামটাই আমরা বাংলায় লিখব। যেমন লেখক উদাহরণ দিয়েছেন অক্সিজেন। আমি তোমাদের বললাম অক্সিজেনের কথাটা। অক্সিজেন সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। বাংলা একটা নাম কিন্তু আছে, অক্সিজেনের বাংলা নাম অম্লজান, কিন্তু আমরা কেউ কি এটা ব্যবহার করি না। এছাড়া লেখক উদাহরণ দিয়েছেন প্যারাডাইক্লোরোবেনজিন। এটা একটি বিশেষ ধরনের জৈব রাসায়নিক পদার্থ। এখন মূলত এটি কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু তাকে তার বাংলা নাম গায়ের জোরে আর করা হয়নি। ও যেটা প্যারাডাইক্লোরোবেনজিন সেইভাবেই বাংলাতেও লেখা হয়। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি নামও বাংলায় চলছে। উদ্ভিদ এবং প্রাণীর যে শ্রেণীবিভাগ তোমরা বায়োলজিতে পড়ো, বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ রয়েছে। সার্বজাতিক নাম, যেটা ইন্টারন্যাশনালি চলে যে নামগুলো, সেই নামগুলোই বাংলাতেও চলছে।
যেমন ম্যালভাসি এক ধরনের ফুল গাছ, সেই ফুল গাছের ম্যালভাসি নামটাই কিন্তু জীবনবিজ্ঞানে পড়তে হয় আমাদের। কিংবা আর্থ্রোপোডা ইনসেক্টা, আর্থ্রোপোডা ইনসেক্টা একটা প্রাণী জগতের সব থেকে বড় যে গোষ্ঠী আর্থ্রোপোড, সেখানকার সেই নামটা, সেই গোষ্ঠীর নামটা, যার বাংলা নাম আভিধানিক বাংলা অর্থ হচ্ছে সন্ধিপদ, সন্ধিপদ প্রাণীদের গোষ্ঠীর যে নামটা সেটাই হচ্ছে আর্থ্রোপোডা ইনসেক্টা। এটাও কিন্তু বাংলাতে এইভাবেই গ্রহণযোগ্য হয়ে রয়েছে। কাজে লেখক এখানে পরিভাষার অভাবের জায়গাটা কিভাবে আমরা পূরণ করতে পারি তার একটা বিধান দিলেন, যে ইংরেজি নামটাই আমরা লিখব বাংলা বানানে। এবার আমরা আসছি লেখক বৈজ্ঞানিক রচনাগুলি বাংলা ভাষায় লেখার যে দ্বিতীয় অসুবিধার কথা তুলে ধরছেন, সেটা হচ্ছে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। যখন আমরা একটা প্রবন্ধ পড়ব যেটা বিজ্ঞানের ওপর নির্ভর করে লেখা, সেক্ষেত্রে প্রাবন্ধিক মানে যিনি লিখেছেন প্রবন্ধটা, তিনি আশা করবেন যে পাঠক অন্তত কিছুটা জানে, তার পূর্ব জ্ঞান রয়েছে। কিন্তু লেখক দুঃখের সঙ্গে বলছেন যে তখনকার দিনে, যে সময় এই আমাদের পাঠ্য প্রবন্ধটি লেখা হয়েছিল, তখনকার দিনে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা অবশ্যই এই কথা নিশ্চয়ই বলতে পারি না, কিন্তু তখনকার মানুষ যেহেতু ইংরেজি শিক্ষায় শিক্ষিত খুব কমই লোক ছিল, তাই তাদের ইংরেজিতে বিজ্ঞান পড়া হয়ে ওঠেনি, যেটা নিয়ে প্রথমেই লেখক আলোচনা করেছিলেন। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলে কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ কিন্তু বোঝা কঠিন হয়। একটা ন্যূনতম জ্ঞান যদি না থাকে বিজ্ঞান সম্পর্কে, সেই সম্পর্কিত কোনো প্রবন্ধ, বিজ্ঞানের প্রবন্ধ পড়তে অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। ইউরোপের অবস্থাটা বা চিত্রটা অনেকটাই আলাদা। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা সহজেই বোঝে। যেহেতু ইংরেজি ভাষায় বিজ্ঞানের চর্চা তখন অনেক এগিয়ে গিয়েছে আমাদের দেশের তুলনায়, তাই পপুলার সায়েন্স কি, যে লেখায় বিজ্ঞানকে সাধারণ মানুষের জন্য খুব সহজভাবে বোঝানো হয়। কোনো শিক্ষার্থী বা বিজ্ঞানে পারদর্শী মানুষের জন্য তো বিজ্ঞানের প্রবন্ধ এভাবে লেখা হয় না, কিন্তু সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে বিজ্ঞানের প্রবন্ধগুলি লেখা হয়, আকচার এখন আমরা এই ধরনের প্রবন্ধ দেখতে পাই বিভিন্ন পত্র পত্রিকায়, কাগজে, তার অনেক বইও বেরিয়েছে সাধারণ মানুষকে বিজ্ঞান বোঝাবার জন্য। কিন্তু এই প্রবন্ধটা পরশুরামের, রাজশেখর বসুর এই প্রবন্ধটা যখন লেখা হয়েছিল, তখন কিন্তু কোনোভাবেই এই ধরনের বই পাওয়া যেত না, লেখা হয়নি। কাজেই সাধারণ মানুষের কাছ পর্যন্ত বিজ্ঞান পৌঁছয়নি। একেই বলা হয় পপুলার সায়েন্স। যে পপুলার সায়েন্স ইউরোপ এবং আমেরিকাতে প্রচুর লেখা হয়েছে বলেই সাধারণ মানুষের কাছ অবধি সেটা পৌঁছেছে। কাজেই প্রত্যেক মানুষেরই বলা যেতে পারে বিজ্ঞানে একটা নগণ্য বা সাধারণ একটা জ্ঞান, কিঞ্চিত পূর্ব জ্ঞান রয়েছে। কাজেই তারা পরবর্তী লেখা প্রবন্ধগুলোও বুঝতে পারছে। কিন্তু আমাদের দেশে সেই অবস্থা তখন ছিল না। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। একজন বয়স্ক মানুষ যিনি একটা বৈজ্ঞানিক প্রবন্ধ পড়তে চলেছেন, যেহেতু তারও বিজ্ঞানের জ্ঞান প্রায় নগণ্য, কিছুই নেই বলা যেতে পারে, তার জন্য প্রবন্ধটা লিখতে গেলে আবার সেই গোড়া থেকে প্রাথমিক জায়গা থেকে শুরু করতে হচ্ছে। ফলে প্রবন্ধটা নিশ্চয়ই খুব সুন্দর পড়তে হচ্ছে না। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন, তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। যারা বাংলা ভাষায় বৈজ্ঞানিক প্রবন্ধ লিখে মানুষের কাছ অবধি পৌঁছবার চেষ্টা করছেন, বিজ্ঞানকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে অবহিত হতে হবে বা তাদের খোঁজ রাখতে হবে, তাদের জানতে হবে যে এদেশের মানুষের বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক জ্ঞান নগণ্য। তবেই তারা সেইভাবে প্রবন্ধটাকে লিখতে পারবেন। যদি তারা লেখেন সেইভাবে প্রবন্ধ, একেবারে প্রাথমিক বা গোড়ার কথাটুকুও যদি প্রবন্ধে বলা থাকে, তবেই সেই প্রবন্ধটা কিন্তু সাধারণ মানুষ পড়তে পারবে। প্রাথমিক জ্ঞান যার নেই, সে হঠাৎ করে একটা তথ্য শুরু হয়ে গেল, সে কিন্তু বুঝতে পারবে না কিছু। কাজেই লেখক এখানে একটা বিধান দিয়েছেন বা একটা সমাধান বলছেন আমাদের, যে এইভাবে প্রবন্ধগুলোকে আমাদের লিখতে হবে। তাহলে চিরকালই কি আমাদের দেশে প্রবন্ধ এভাবেই লিখতে হবে? প্রাথমিক কথা প্রথমে লিখতে হবে, তারপর সেটাকে ইলাবোরেট করতে হবে বা ব্যাখ্যা করতে হবে? না, লেখক বলছেন তা নয়। অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে।
তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। আশা করছেন লেখক যে অচিরেই এই দেশে বিজ্ঞান চর্চা অনেকটাই বাড়বে, বিজ্ঞান শিক্ষার প্রসার হবে, বিস্তার হবে। তখন মানুষের মধ্যে যেহেতু বিজ্ঞান সম্পর্কে নগণ্য জ্ঞান বা প্রাথমিক জ্ঞানের ব্যাপারটা থাকবে না, তারা অনেকটাই জেনে যাবে, তারা এগিয়ে যাবে অনেকটা। কাজেই তখন বৈজ্ঞানিক সাহিত্য আর প্রথম থেকে বা প্রাথমিক কথা লিখে, গোড়ার কথা লিখে শুরু করতে হবে না। কাজেই এই সমস্যার সমাধান এভাবে করা নিশ্চয়ই সম্ভব হবে, তবে সেটা ভবিষ্যতের উপর নির্ভর করছে। এর পরের বাধা সম্পর্কে লেখক কি বলেছেন? বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লেখার চল যেহেতু তখনও অবধি আমাদের দেশে খুব বেশি কিছু হয়নি, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা যখন খুব বেশি এগোয়নি, সেই সময় পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে লেখক বলছেন যে বিজ্ঞান সম্পর্কে বাংলা ভাষায় যে প্রবন্ধ লিখছেন যারা, সেই লেখকেরা কিন্তু এখনো সঠিক রচনা পদ্ধতি অনেকেই রপ্ত করতে পারেননি। কারণ কি? কারণ লেখক লক্ষ্য করেছেন যে তৎকালীন বিজ্ঞান বিষয়ক লেখকদের ভাষা অনেক জায়গাতেই বেশ আড়ষ্ট মানে বেশ বাঁধো সাবলীল নয়, জড়তাগ্রস্ত, এবং সেগুলো যেন মনে হচ্ছে ইংরেজির আক্ষরিক অনুবাদ। তোমরা বঙ্গানুবাদ শিখেছো, তোমরা জানো যে যখন আমরা অনুবাদ করি, যদি ইংরেজির ভাবটাকে নিয়ে আমাদের বাংলায় অনুবাদ করতে হয়, যখনই ইংরেজির আক্ষরিক অনুবাদ আমরা করতে যাই, তখনই সেটা আর বাংলা ভাষার বাক্য গঠন বা শব্দ ব্যবহারের উপযোগী হয়ে থাকে না, সেটা খুবই বিসদৃশ্য হয়ে ওঠে। কাজেই ইংরেজির আক্ষরিক অনুবাদ লেখক দেখতে পেয়েছেন বৈজ্ঞানিক প্রবন্ধগুলোতে। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। বিজ্ঞান বিষয়ক যদি কিছু লেখা হয়, লেখকের মতে সেটা অবশ্যই বৈজ্ঞানিক সাহিত্য, কিন্তু এই বৈজ্ঞানিক সাহিত্যকে একটা উচ্চতায় পৌঁছতে গেলে বা তাকে প্রতিষ্ঠা দিতে গেলে সাহিত্য জগতে, এই যে আড়ষ্টতা, আক্ষরিক অনুবাদ করার প্রবণতা, এখান থেকে লেখকদের মুক্ত হতে হবে। একথা লেখক বলছেন। অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থ ব্যাপ্তি বা কনোটেশন রয়েছে, কনোটেশন কথার অর্থ প্রত্যক্ষ যে অর্থ, তার অতিরিক্ত কোনো মিনিং যদি বোঝায়, একটা শব্দ দিয়ে অনেকটা বেশি বোঝানো যেতে পারে ইংরেজি শব্দের দ্বারা। লেখক বলছেন যে ইংরেজি শব্দের মধ্যে যে অর্থ ব্যাপ্তি বা কনোটেশন আছে, অর্থব্যাপ্তি বলতে একটি মাত্র ইংরেজি শব্দ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ হয়ে বিভিন্ন রকম মানে প্রকাশ করতে পারে। আমরা যখন উদাহরণ দেব এটা পরিষ্কার হবে তোমাদের কাছে। বাংলা প্রতিশব্দের ক্ষেত্রে এই কনোটেশন বা অর্থ ব্যাপ্তি ততটা নেই, এর জন্য তারা অনেক সময় অদ্ভুত শব্দ প্রয়োগ করে ফেলছেন। উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়েছেন লেখক। কীরকম? যেমন ধরো সেন্সিটিভ শব্দটা, ইংরেজিতে যে সেন্সিটিভ শব্দের বিভিন্ন রকম মানে হতে পারে। সেন্সিটিভ কথার আক্ষরিক অর্থ হচ্ছে অনুভূতিপ্রবণ বা সংবেদনশীল। এবার এই সেন্সিটিভটাই বিভিন্ন শব্দের আগে প্রয়োগ করলে কীরকম মানে পাল্টে যাচ্ছে দেখো। যেমন যদি বলা যায় সেন্সিটিভ পার্সন অর্থাৎ ব্যক্তি, তার আগে সেন্সিটিভ বসালে কি হয়? সে বেশ অনুভূতিপ্রবণ বা সংবেদনশীল একজন মানুষ। যদি ওয়ুন্ড বা আঘাত বা ক্ষত, এই ক্ষতর আগে সেন্সিটিভ বসাই, সেন্সিটিভ ওয়ুন্ড যদি আমরা বলি, তাহলে সেটা হয়ে যায় বেশ ব্যথা হয়, যে ক্ষতটাতে সেন্সিটিভ আছে এখনো, অর্থাৎ ক্ষতটার মধ্যে এখনো টেন্ডারনেস আছে, ব্যথা রয়েছে। কিংবা যদি প্লান্টের আগে সেন্সিটিভ কথাটা বসানো হয়, সেক্ষেত্রে আর প্লান্টটা হয়ে যাচ্ছে উত্তেজি বা উত্তেজনায় সাড়া দেয় এমন প্লান্ট বা চারা গাছ। ব্যালেন্স মানে তুলা যন্ত্র বা সাম্য রক্ষা করার যে যন্ত্রটা হয় সেটাকে বলতে পারো। সেটার আগে যখন আমরা সেন্সিটিভ বসাচ্ছি, সেন্সিটিভ ব্যালেন্স, সেক্ষেত্রে মানে হয়ে যাচ্ছে কি, খুব সূক্ষ্ম ওজনও যে তুলা যন্ত্রে মাপা যাচ্ছে, সেটাকে আমরা বলছি সেন্সিটিভ ব্যালেন্স। সেন্সিটিভ ফটোগ্রাফিক পেপার যদি আমরা বলি, ফটোগ্রাফিক পেপার কি? ছবি ছাপানোর জন্য যে বিশেষ ধরনের কাগজের প্রয়োজন হয় তাকে ফটোগ্রাফিক পেপার বলে। তার আগে যেই আমরা সেন্সিটিভ বসাচ্ছি, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাচ্ছে খুব অতি অল্প আলোতেই যে ফটোগ্রাফিক পেপারটা কাজ করতে পারে, তাকে বলছি সেন্সিটিভ ফটোগ্রাফিক পেপার। এবার দেখো, ইংরেজি সেন্সিটিভ শব্দটা এত কিছুর আগে বসছে, পার্সনের আগে বসলো, উন্ড, প্লান্ট, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার,
সব কটার আগেই কিন্তু সেন্সিটিভটা বসানো হয়েছে, একটাই শব্দ সেন্সিটিভ, কিন্তু কি সুন্দর প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা মিনিং বোঝাচ্ছে, আলাদা আলাদা অর্থ বোঝাচ্ছে। বাংলায় কিন্তু এটা তুমি করতে পারবে না, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা শব্দ তোমায় ব্যবহার করতে হচ্ছে। বাংলায় যদি উন্ডের আগে আমি যা বসাবো, ক্ষতর আগে যা বসাবো, প্লান্টের আগে সেটা বসাতে পারবো না, বা পার্সনের আগে বা ব্যক্তির আগে যেটা বসাবো, ব্যালেন্সের আগে সেটা বসাতে পারবো না। অর্থাৎ একটাই শব্দ অনুভূতিশীল বা সংবেদনশীল দিয়ে তুমি সবকটার আগে বসাতে পারছো কি? পারছো না। যেমন যদি সেন্সিটিভ পার্সন বলো, সেখানে তুমি অভিমানী বলতে পারো বা সংবেদনশীল বলতে পারো। লেখক বলছেন উন্ডের আগে তুমি সেন্সিটিভ বা স্পর্শকাতর অভিমানীটাই কিন্তু ব্যবহার করতে পারবে না। অভিমানী ক্ষত বলতে পারবে কি? সংবেদনশীল ক্ষত বলতে পারবে কি? তোমাকে বলতে হবে ব্যথাপ্রবণ। প্লান্ট বা গাছের আগে তুমি কি বলতে পারবে যে সংবেদনশীল? তোমাকে বলতে হবে উত্তেজি। কিংবা তোমাকে যদি ব্যালেন্স বলতে হয়, তার আগে বলতে হবে সুবেদী। কিংবা ফটোগ্রাফিক পেপার, যেটা সহজেই আলোকে গ্রহণ করতে পারে, তার আগে তোমায় লিখতে হবে সুগ্রাহী। কাজেই সেন্সিটাইজড পেপার যদি আমরা বিজ্ঞানে যেগুলো আমরা ব্যবহার করি ল্যাবে, সেই সেন্সিটাইজড পেপার যখন বাংলায় আমরা প্রবন্ধে ব্যবহার করব লেখার সময়, যে এইটার বাংলা মানে করে কিভাবে লিখব? স্পর্শকাতর কাগজ আমরা তো লিখতে পারবো না, সেন্সিটাইজড কথার আক্ষরিক অর্থ ব্যবহার করা যাবে না। তাহলে আক্ষরিক অনুবাদ করলে যে উৎকট হয় অনেক সময় অনুবাদটা, সেটা প্রমাণ হয়ে গেল। এখানে আমাকে খুঁজে দেখতে হবে যে কোনটা ঠিকভাবে প্রযোজ্য। লেখক এখানে বলছেন সুগ্রাহী কাগজ লিখতে হবে। তাহলে লেখকের এখানে মূল বক্তব্য কি? যে আমাদেরকে দেখতে হবে যে একটাই শব্দের যখন বিভিন্ন ধরনের বাংলা সমার্থক শব্দ আমি পাচ্ছি, যেহেতু বাংলা শব্দগুলির অর্থব্যাপ্তি অতটা বেশি নয়, কাজেই আমাকে খুব ভেবে চিনতে শব্দ বাছাই করতে হবে, যাতে ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে একেবারে আড়ষ্ট একটা ভাষা না হয়ে যায়। যদি এমনটা হতে থাকে তাহলে কিন্তু বাংলা বৈজ্ঞানিক সাহিত্য খুব একটা উন্নত পর্যায়ে পৌঁছবে না। এইভাবে লেখক এর সমাধান করার চেষ্টা করেছেন। তাহলে আমরা আজকের যে পাঠ নিলাম তাতে কি দেখলাম? যে লেখক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যে বাধাগুলির কথা বলেছেন তার কিছুটা অংশ আমরা পড়লাম। প্রথমত পরিভাষাগত যে অসুবিধা, সেই সমস্যাটা তুলে ধরেছেন এবং তার সমাধানের কথা বলেছেন। বা পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের যে বিজ্ঞানী প্রবন্ধগুলির পাঠক, তাদের দিকে কিভাবে লক্ষ্য রেখে লেখকেরা বৈজ্ঞানিক প্রবন্ধ লিখতে পারবেন সে সম্পর্কে লেখক সুচিন্তিত মতামত দিয়েছেন। এছাড়া বিজ্ঞান আলোচনার জন্য নির্দিষ্ট কোন রচনা পদ্ধতি অবলম্বন করলে বৈজ্ঞানিক সাহিত্য একটা ভালো উচ্চতায় পৌঁছতে পারবে সে সম্পর্কেও লেখক তার মূল্যবান মতামত দিয়েছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আবার আমাদের পরের অংশ নিয়ে আলোচনা হবে।